হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে দেবাশিস লার্নিং সেন্টার চ্যানেল ওয়েলকাম জানাই। 2026-এ যারা ক্লাস 8-এ উঠেছো তাদের জন্য আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের ওপর হচ্ছে পরিবেশ বিজ্ঞানের যে তোমাদের পাঠ্য বই ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে পাবলিশ হবে এবং তোমাদের জানুয়ারি মাসের 2 তারিখ যেটা বুক ডে রয়েছে সেখানে এই বইটা কিন্তু বুক ডিস্ট্রিবিউশন হবে। তো সেখানে তোমরা এই বইটা পাবে পরিবেশ বিজ্ঞান। সেখান থেকে আজকের ক্লাসটা হচ্ছে শুরু করছি। এখন থেকেই তোমরা কিন্তু শুরু করে দিতে পারো পড়াশোনা। এখনও কিন্তু এই এক মাসটা কোনোভাবে অবহেলা করবে না, কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেক সিলেবাস রয়েছে। 5টা চ্যাপ্টার সিলেবাস কিন্তু তোমাদের পার্সেন্টেজ টেস্টে রয়েছে। বলচাপ, পদার্থের গঠন, তারপর হচ্ছে বলচাপ, পদার্থের গঠন, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, পদার্থের প্রকৃতি এবং হচ্ছে জীবদের গঠন। অনেকগুলো চ্যাপ্টার কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ইনক্লুড রয়েছে এবং এইগুলো যদি এখন থেকে শুরু করে দাও আয়ত্তে আনা, তাহলে কিন্তু তোমরা হচ্ছে টোটালটাই করে নিতে পারবে এক্সামের এক মাস আগেই, বা সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং রিভিশনও কিন্তু অনেকটা সুবিধা হবে। এখন থেকে আমরা কিন্তু শুরু করে দেবো বলচাপ চ্যাপ্টারটা। দেখো, আমাদের প্রথম চ্যাপ্টার আজকের ক্লাস, প্রথম ক্লাস, এবং এই ক্লাসটা মন দিয়ে দেখবে, কারণ এখানে বলচাপ থেকে অনেকগুলো কনসেপ্ট রয়েছে যেগুলো কিন্তু বুঝতেই হবে, না হলে শুধু মুখস্থ করে গেলে কিন্তু বেশি দিন মনে রাখতে পারবে না। আমরা টোটাল সিলেবাস কিন্তু কমপ্লিট করব এই মাসটা, জানুয়ারি মাসের মধ্যে। তারপরে প্রশ্নবিচিত্র সমাধান, প্রশ্নবিচিত্র যদি বের হয়ে যায় তাহলে কিন্তু শুরু করে দেব। তো ক্লাস 6-7 আমরা দেখে এসেছি, বল সম্বন্ধে জেনেছি আমরা। তো বল প্রয়োগ ছাড়া আমরা কোনো কাজই হচ্ছে করতে পারি না, তা হচ্ছে তোমরা দেখেছো। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে অথবা কোনো গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে বা ওই গতিকে আরও দ্রুত বা মন্থর মানে আস্তে করতে আমাদের হচ্ছে বল প্রয়োগ করতে হয়। বল মানে কি? বল মানে হচ্ছে কোনো বস্তুকে আমরা যদি বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল মানে গতিশীল, এবং সচল বস্তু যেটা মানে চলছে এরকম কোনো বস্তুকে যে মানে যে কোনো যে বস্তুটা গতিশীল রয়েছে তার উপর তাকে স্থির করার জন্য আমাদের যেটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল। যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল বা সচল বস্তুকে স্থির করা হয় বা বেগের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে। বল হয়ে গেল। এবার এই বল সংক্রান্ত আমাদের বল এবং গতি বিষয় বিজ্ঞানে আইজ্যাক নিউটন আমাদের 3টে সূত্র হচ্ছে কিন্তু বলে গিয়েছিলেন, যেটা আমরা ক্লাস 7-এ কিন্তু করে এসেছি। প্রথম সূত্র হচ্ছে যে আচ্ছা প্রথম সূত্র হচ্ছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম নিউটনের ফার্স্ট ল। এখানে দেওয়া হয়েছে প্রথম সূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিপথ চিরকাল সমগতিতে সরলরেখায় চলতে থাকবে, গতিশীল থাকবে। দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল, বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং আমি বল যেদিকে প্রযুক্ত করব সেদিকেই ভরবেগের পরিবর্তন ঘটবে। থার্ড ল হচ্ছে প্রত্যেকটারই সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আচ্ছা আচ্ছা বল কি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বলের পরিমাপ আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই। না, বলের পরিমাপ নয়, বলের সংজ্ঞা, বলের গুণগত মান সংজ্ঞাটা হচ্ছে প্রথম সূত্র থেকে পাই। বলের পরিমাপ করতে আমরা দ্বিতীয় সূত্র থেকে পারি এবং ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণাটা তৃতীয় সূত্র থেকে পেয়েছিলাম। এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। এবার পরের কথায়, বলের পরিমাপ করার জন্য নিউটন যে সূত্রটা বলে গিয়েছিলেন সেটা হলো এফ ইজ ইকাল টু এম ইন্টু এ। এফ মানে হচ্ছে ফোর্স মানে বল, এম মানে মাস মানে ভর, এবং এ মানে অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণ। 1 নিউটন মানে হচ্ছে, এখানে এক বলের এসআই একক হচ্ছে নিউটন হয় এবং বলের সিজিএস একক হচ্ছে ডাইন হয়। যেখানে সেটাই দেওয়া হয়েছে, তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক ডাইন। আর জেনে রাখতে হবে যে 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। এটা যে নিউটন এবং এই ডাইনের মধ্যে একটা মানে সম্পর্ক, এটা একটু মনে রাখতে হবে। এখানে আর কিছু নেই, রিডিং পড়তে হয়। এখানে যেমন একটা বাটখারা নিয়েছে, হাতের উপর সেই বাটখারাটা রেখেছে। এবার ওই ফোর্স মানে বাটখারাটা মনে হবে যে নিচের দিকে কেউ একটা টানছে, সেই অভিকর্ষ বল এখানে কাজ করছে, তার জন্য বাটখারাটা যে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই জন্য একটা টান কিন্তু অনুভব হচ্ছে হাতে। এখানে যেমন এই সুতোটা ধরে রেখেছে, দিয়ে এখানে হচ্ছে মানে সুতোটা ধরা হয়েছে। এবার এখানে এই ইটটা এখানে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে মনে হবে যেন এই দড়িটা যেন নিচের দিকে কেউ টানছে, একই রকম।
আরও একটা পরীক্ষা স্প্রিং নিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে মানে এটা একটা 1 কেজি ভরের বাটখারাকে স্প্রিংয়ে ঝুলিয়েছে, আর একটা 2 কেজি বাটখারাকে স্প্রিং ধরেছে। 1 কেজি ক্ষেত্রে স্প্রিং যতটা প্রসারণ হবে, 2 কেজি ক্ষেত্রে তার ডাবল প্রসারণ হবে। এখানটায় লেখা আছে এগুলো। স্প্রিং তোলার সাহায্যে হচ্ছে বস্তুর মানে বল মাপা হয় বা বস্তুর ওজন পরিমাপ করা হয়। এখানে আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া কি? যখন একটা বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেটিও প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। মানে এই পেনটার উপর আমি যদি একটা ফোর্স ক্রিয়েট করি, তাহলে সেই ফোর্সটা যদি ক্রিয়েট করি, তাহলে সেই পেনটা আমার উপর একটা সমান ও বিপরীতমুখী, যতটা ফোর্স ক্রিয়েট করছি তার তো সমান বিপরীতমুখী উল্টো দিকে কিন্তু আমাকেও একটা মানে ক্রিয়েট করবে। এই দুটোর মধ্যে আমি যে বলটা প্রয়োগ করছি সেটা ক্রিয়া, এবং এই পেনটা আমাকে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। কোনো বস্তু যদি থেমে থাকে, বুঝতে হবে বস্তুটির ওপর ক্রিয়াশীল বলগুলোর যোগফল 0 হবে। বল সমান F, ভর সমান m এবং ত্বরণ সমান a হলে নিউটনের সূত্র অনুসারে F = m হয়। অনেক সময় এটাও লেখা থাকে অনেক অপশানে, m = F/a। এখানে যদি mটা আমি এই সাইডে নিয়ে আসি এবং fটা এদিকে নিয়ে আসি, তাহলে এখানে mটা যেহেতু গুণ হচ্ছে তাই ভাগ হিসাবে। এখানে সিজিএস সাথে বলের একক দেওয়া হয়েছে, বলের আলোচনা হয়েছে। বলের হচ্ছে এসআই এবং সিজিএস এককের সংজ্ঞা। এসআই একক কি? বলের এসআই একক মানে হচ্ছে নিউটন। এই যে 1 নিউটনের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। 1 কিগ্রা ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণের একক এসআইতে হবে মিটার/সেকেন্ড স্কোয়ার, যদি সিজিএসে হয় সেমি/সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলটাকে 1 নিউটন বল বলা হয়। যদি ডাইনের কথায় আসি না কেন, 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে হচ্ছে 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বল বলা হয়। ওজন মানে হচ্ছে যে কোনো বস্তু যদি মানে কোনো বস্তুকে যদি পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, সেই বলকে যে বস্তুটার ওজন বলা হয়। এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ সমান ওজন। এখানটা আছে যদি বলে 3 কেজি ভরের কোনো বস্তুকে, 3 কেজি কোনো একটা বস্তুর ভর হচ্ছে 3 কেজি, সেই 3 কেজি ভরের কোনো একটা বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানবে, তখন সেই মানে যত কেজি বলবে আলটিমেট বস্তুটা ওজন মানে যতটা ভর বলবে, সেই ভরকে অভিকর্ষজ ত্বরণ মানে 9.8 3 × 9.8 দিয়ে গুণ করতে হয়। তাহলে বস্তুর যতটা ভর বলবে তাকে অভিকর্ষজ ত্বরণ মিনস 9.8 দিয়ে গুণ করে যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আনসার হবে। তাহলে এখানে হবে 29.4। যদি আমাকে বলা থাকতো 5 কেজি, তাহলে 9.8 দিয়ে গুণ করতাম, আনসার হতো 49। এইভাবে কিন্তু বের করে এইরকম একটা ম্যাথ মানে এরকম একটা গাণিতিক প্রশ্ন কিন্তু প্রশ্নবিদ্যা সলভ করা গেলে তোমরা অনেকবারই পাবে দেখবে। তো ঘর্ষণ বল মানে হচ্ছে এখানে যে মানে টেবিলের উপর একটা বস্তু রেখেছে, বা এখানে কন্ট্যাক্টটা যেখানে স্টার্ট হয়ে আছে সেখানে একটা বল হচ্ছে সৃষ্টি হবে, যেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল মানে হলো যে কোনো বস্তু কোনো একটা মানে কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকা কোনো বস্তু, এখানে একটা তল নিয়েছি খাতা, সেখানে যদি একটা বস্তু রাখি, তাহলে কোনো স্থির অবস্থায় থাকা কোনো বস্তু হঠাৎ যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এই গতির বিরুদ্ধে, যেদিকে গতি হচ্ছে তার বিরুদ্ধে একটা বল কিন্তু ক্রিয়েট হয়। এই বলটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল, এবং ঘর্ষণ বলটা ক্রিয়াশীল বল মানে যেটার গতিশীল বস্তুর বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ বলের বৈশিষ্ট্য: ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সমান্তরালে বা স্পর্শকীয়ভাবে কাজ করে। ঘর্ষণ বল তল দুটির প্রকৃতি মসৃণতার ওপর নির্ভর করে, কিন্তু তল দুটোর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। যদি এরকম প্রশ্ন থাকে যে 10 দাগেরটা, যে স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। এবার ক্ষেত্রফলের পরিমাণ যেহেতু বেশি বলছে, ক্ষেত্রফলের সাথে ঘর্ষণ বলের কোনো রকম সম্পর্ক নেই, সেই কারণে ক্ষেত্রফলের পরিমাণ বেশি হোক না কম হোক দেখার প্রয়োজন নেই, ঘর্ষণ বল আমার একই থাকবে। এই জায়গাটা একটা ভুল হয়। তাহলে ঘর্ষণ বল তল দুটোর প্রকৃতি মসৃণতার উপর ডিপেন্ড করে, কিন্তু তল দুটোর এরিয়া মানে ক্ষেত্রফল কতটা রয়েছে তার উপর হচ্ছে নির্ভর করে না। স্থিত ঘর্ষণ, গতীয় ঘর্ষণ এটা দেখবো যদিও, এটার মান তল দুটোর মধ্যে উলম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বলের সমানুপাতিক হয়। এই প্রতিক্রিয়ার মান বৃদ্ধি পেলে ঘর্ষণ বলের মান বাড়ে এবং কমলে তা হ্রাস পায়। গতীয় ঘর্ষণ বলের মান সর্বদা স্থিত ঘর্ষণ অপেক্ষা কিন্তু সামান্য কম হয়ে থাকে। এবার জিনিসটা আছে গতীয় ঘর্ষণ বা স্থিত ঘর্ষণই বা কী হলো। গতীয় ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ মানে হচ্ছে যখন
কোনো একটা তল নেব, কোনো একটা যদি তল নেওয়া হয় তাহলে সেটা হলো যে এরকম যে স্থিতকর্ষণ মানে হচ্ছে বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে, তাহলে বল প্রয়োগ করছে। এই যে এখানে একটা মানে এটা নেওয়া হয়েছে, একটা টেবিলের উপর একটা ব্লক রেখেছে, তো সেটাকে স্প্রিং তোলার সাহায্যে টানছে, এবার স্প্রিং তোলার সাহায্যে যেহেতু টানছে তাহলে কত বল প্রয়োগ করছে সেটা নির্ণয় করা সম্ভব হয়। তাহলে ব্লকটার উপর ঘর্ষণ বলের পরিমাপটা এখানে নির্ণয় হয়েছে, 10-এর জায়গায় দেখাচ্ছে। তাহলে এখানে স্থিতিকর্ষণ মানে হচ্ছে বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও এখানে টানছে, তবুও যদি সেই বস্তুটা কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়েট হয় সেটাকে হচ্ছে গতীয় ঘর্ষণ না স্থিত ঘর্ষণ বলে। উদাহরণ হচ্ছে টেবিলের উপরে রাখা একটা বাক্সকে, মানে একটা বাক্স রেখেছে, সেটা হচ্ছে 9.8 দিয়ে বল প্রয়োগ করছে। এবার বিষয়টা হচ্ছে বাক্সটা যদি স্থির থাকে তবে এক্ষেত্রে স্থির অবস্থার ঘর্ষণ বল যেটা সেটাও কিন্তু 9.8। যদি বস্তুটা স্থির থাকে তাহলে স্থিত ঘর্ষণের মান হবে 9.8। আর গতীয় ঘর্ষণ মানে হচ্ছে এই যে বল প্রয়োগ করে টানার কারণে যখন কোনো বস্তু কোনো তলের উপর চলতে থাকে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়েট হবে তখন সেটাকে গতিশীল অবস্থার ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলা চলে। উদাহরণ মানে একটু আলাদা, মানে উল্টোটা হবে। আর একটা জিনিস হচ্ছে যে যে মানে এই ঘর্ষণ মানে গতীয় ঘর্ষণ বলের মান শুধুমাত্র স্প্রিং তোলার সাহায্যে কিন্তু পরিমাপ করা যায় না, শুধুমাত্র গতীয় ঘর্ষণ মানে স্থিত ঘর্ষণের মানটাই পরিমাপ করা সম্ভব হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো তলের ওপর যদি আমি এই দিক থেকে এটা একটা মানে বস্তু মানে একটা পেন রয়েছে বস্তু, তো সের উপর যদি এই দিকে ফোর্স ক্রিয়েট করি, মানে এই দিক থেকে যদি আমি টানতে থাকি, তাহলে যদি বস্তুটা স্থির থাকে তবে ঘর্ষণ বল উল্টো দিকে যে ঘর্ষণ বল সেটা টানের মানের সমান হবে যদি বস্তুটা স্থির থাকে, অ্যাকচুয়ালি স্থির ঘর্ষণ যদি হয়। তাহলে যেমন এখানে যদি বস্তুর টানের মান, বস্তুটা যেহেতু স্থির রয়েছে তার যে বস্তুর টানের মান যেহেতু শূন্য, সেটা বছর ঘর্ষণ শূন্য, 5.0 নিউটন 5.0 নিউটন একই হবে। এরপর তরলের ঘনত্ব ও চাপ। ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের বস্তুর ভরকে, কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানে ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব বা ডেনসিটি হচ্ছে যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলা হয়। এবার ঘনত্বের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমিও বলা যায়, এটাকে সেমি কিউব না বলে ঘন সেমিও বলা যায়। আর এসআইতে হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব না বলে ঘন মিটারও বলা যায়। এবার ঘনত্ব মানে হচ্ছে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানে ঘনত্ব বলা, মানে হলো ডি মানে ডেনসিটি, মানে ঘনত্ব সমান m/v, মানে ঘনত্ব সমান ভর বাই আয়তন। এটাকে ঘুরিয়ে লেখা যায় আয়তন গুণ ঘনত্ব সমান ভরও কিন্তু লেখা যায়, অনেক সময় এটাও হচ্ছে অপশানে তোলা দিতে পারে। তাহলে এটা হয়ে গেল। যেখানে একটু বলি, একই মাপে দুটো বোতল নিয়েছে, দিয়ে দুটো বোতলই কিন্তু জল দিয়ে ভর্তি করেছে। এবার অন্য একটা বোতলটা আছে গাঢ় নুন জল, মানে একটা বোতল জল দিয়ে সাধারণ জল দিয়ে ভর্তি করেছে আর একটা হচ্ছে গাঢ় নুন জল দিয়ে ভর্তি করেছে। দিয়ে দেখছে যে একই পরিমাণ গাঢ় নুন জল, আর এবার বোতলের মধ্যে তো একই পরিমাণ জায়গা রয়েছে, এইটার মধ্যেও যতটা জায়গা রয়েছে এইটার মধ্যেও ততটাই জায়গা রয়েছে। সেই কারণে দেখছে যে গাঢ় নুন জল যেটা আছে না, সেটা সাধারণ জলের মধ্যে গাঢ় নুন জলটাই বেশি ভারী হয়েছে, স্প্রিংকলারের সাথে মেপেছে। তাহলে কেন এমন হলো, তার কারণ হচ্ছে ঘনত্ব জায়গাটা। যদি গাঢ় জলের যেহেতু ঘনত্ব বেশি, যার ঘনত্ব বেশি হবে তার ভরও কিন্তু বেশি হবে। এখানে এসআইতে ঘনত্ব মানে জলের ঘনত্ব কত দেওয়া হয়েছে, সিজিএসে হচ্ছে 1 গ্রাম পার ঘনসেমি, আর এসআইতে হবে এটা লেখা যেতে পারে যে 100 মানে 100 কেজি পার লিটার। এখানে হচ্ছে যদি সর্ষের তেলের ওপর জল হচ্ছে সর্ষের তেলের ওপর মানে জলের উপর সর্ষের তেল ভাসে, তাহলে কার ঘনত্ব বেশি হবে? এখানে অবশ্যই জলের ঘনত্ব বেশি হবে, তার কারণ হচ্ছে যার ঘনত্ব বেশি হয় সেটা অবশ্যই নিচে থাকে এবং যার ঘনত্ব কম হয় সেটা ওপরে ভাসমান অবস্থায় থাকে। তরলের চাপ, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে P/F/A। তাহলে এটা কিন্তু তরলের ঘনত্ব হলো। এবার 1 কেজি ভরের একটা বস্তু আছে, সেটাকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানছে, তাহলে 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী টানবে 9.8, এই যে ভর এবং অভিকর্ষজ ত্বরণ কনসেপ্টটা শিখলাম যদিও, তাহলে ভর এবং অভিকর্ষজ ত্বরণকে গুণ করে দিতে হবে, তাহলে কিন্তু আনসার বেরিয়ে যাবে। এবার চাপ নির্ণয়ের অনেকটা গাণিতিক প্রশ্ন থাকে, যাচ্ছি গাণিতিক প্রশ্নে। আচ্ছা, প্রশ্ন এরকম আসে, গাণিতিক প্রশ্ন অনেক সময় এসে থাকে যে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, তাহলে চাপের মান কত? এক্ষেত্রে বলে রাখি যে চাপের মান নির্ণয়ের সূত্র ছিল যে বল বাই ক্ষেত্রফল,
বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ নির্ণয়ের সূত্র। তাহলে বল দেওয়া হয়েছে 14 নিউটন এবং ক্ষেত্রফল মানে যেটা রয়েছে অর্থাৎ 14 হচ্ছে 2 বর্গমিটার। তাহলে প্রযুক্ত বল দেওয়া আছে 14 নিউটন এবং এবং হচ্ছে ক্ষেত্রফল দেওয়া হয়েছে 2 বর্গমিটার। তাহলে নির্ণেয় চাপ হবে বল বাই ক্ষেত্রফল মানে 14/2, এটা হবে নিউটন পার বর্গমিটার। নিউটন পার, এককটা হবে নিউটন পার বর্গমিটার অথবা পাস্কালও বলা চলে। তাহলে 2 দিয়ে 7 কাটবে, 7 পাস্কাল। এইভাবে চাপ হচ্ছে নির্ণয় করতে হয়। আরও একটা টাইপ রয়েছে, এটা টাইপ নাম্বার 1। এটা হচ্ছে টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 এর মধ্যে বলেছে 20 কেজি জল 0.5 বর্গমিটার ক্ষেত্রফলে কতটা চাপ সৃষ্টি করতে পারে। চাপ মানে একই সূত্র, বল বাই ক্ষেত্রফল। এখানে জিনিসটা হচ্ছে যে এখানে মানে বলের যে মানটা সেটা দেওয়া নেই, নির্ণয় করতে হবে। সেটাই আবার আরেকটা সূত্রে পড়বে যে আমরা জানি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 মিটার মানে 9.8 নিউটন বল দিয়ে টানে। এখানে 1 কেজি না 20 কেজি আছে, তাহলে 9.8 × 20 হবে, মানে হবে 196 নিউটন। তাহলে লিখতে হবে 20 কেজি পরিমাণ জলকে পৃথিবী 9.8 × 20 নিউটন সমান 196 নিউটন বল দিয়ে টানে। তাহলে তলদেশের উপর জলের চাপ হবে বল বাই ক্ষেত্রফল মানে বল দেওয়া হয়েছে, এখানে বল রয়েছে যে 0.5 নিউটন, না বল এখানে তো হয়ে গেল 196, এবং এখানটায় হচ্ছে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে 0.5 এত নিউটন পার বর্গমিটার বা পাস্কালও লেখা যাবে। যদি এখানে শূন্য কাটি তাহলে গুণ 10 হয়ে যাবে, 5×2 মানে 196 × 2 মানে 392 পাস্কাল, এটা হবে। এই টাইপের অঙ্কই যদি মেনলি আসে। এবার এখানে দুটো পাত্র রয়েছে, দিয়ে জল রয়েছে, জল রয়েছে। এবার জলের যে এইখানে যে হাইটটা সেটা কম, এখানে হাইটটা কিন্তু বেশি। সেই কারণে এখানে ফুটো করেছে, দুটোতে ফুটো করে দেখছে যে গামলার ক্ষেত্রে জল যতটা বেগে পড়ছে বোতলের ক্ষেত্রে তার দ্বিগুণ বেগে পড়ছে, দ্বিগুণেরও বেশি বেগে পড়ছে। তার কারণ হচ্ছে এখানে উপরিতলের ক্ষেত্রফলটা এইখানে যেখানে ফুটো করেছে তার থেকে এই জলের উপরিতলের ক্ষেত্রফলের ডিস্টেন্সটা কিন্তু কম বোতলের তুলনায়। সেই কারণেই কিন্তু বোতলে জলটা বেশি বেগে এবং দূরে গিয়ে পড়ছে। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো স্থানে তরলের চাপ সব দিকে কিন্তু সমানভাবে ক্রিয়া করে। কোনো একটা স্থানে এখানে যদি তরলের চাপ দেখি, এইখানেও সমানভাবে ক্রিয়া করবে, এইখানটাও ক্রিয়া করবে, আবার তলদেশেও কিন্তু সমানভাবে ক্রিয়া করবে। নেক্সট হচ্ছে এখানে সমুচ্চশীলতা ধর্ম আছে। সমুচ্চশীলতা ধর্মটা কি? যে সমস্ত স্কুলে টাফ কোশ্চেন করা হয়, একটু ঘুরিয়ে কোশ্চেন করা হয়, তাদের স্কুলে দেখবে এই প্রশ্নটা বেশি করে দেবে। তরলের সমুচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো? তরলে একই অনুভূমিক তলে থাকা দুটি বিদ্যুতের চাপের পার্থক্য হলে তরল কিন্তু সর্বদা, মানে চাপের পার্থক্য মানে কি, দুটো স্থানে যদি আলাদা চাপ হয় তাহলে তরল হচ্ছে সর্বদা চাপযুক্ত, বেশি চাপযুক্ত। এখানে বেশি চাপ রয়েছে, চাপের পার্থক্য হলে একটা অবশ্যই বেশি হবে আর একটা কম চাপযুক্ত হবে। তাহলে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে তরল কিন্তু প্রবাহিত হয়। তাহলে তরলের অনুভূমিক তল, এখানটায় তরলের দুটো অনুভূমিক তল এবং তরলের অনুভূমিক তল, এখানে তরলের দুটো, ধরো এখানটা একটা তরল রয়েছে, এখানে একটা তরল রয়েছে, দুটোতে আলাদা আলাদা চাপ। এখানে বেশি চাপযুক্ত অঞ্চল, এটা হচ্ছে কম চাপযুক্ত অঞ্চল। তাহলে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে কম চাপযুক্ত অঞ্চলের দিকে তরলটা হচ্ছে প্রবাহিত হবে। এই যে তরলের ধর্ম সেটাকেই হচ্ছে সমুচ্চশীলতা ধর্ম। আর্টেজিও কূপ, যেটা জিওগ্রাফিতে তোমরা পাবে 30 ইউনিট টেস্টে। তাহলে জলের সমুচ্চশীলতা ধর্মের জন্যই কিন্তু
একটা প্রাকৃতিক দৃষ্টান্ত হলো আর্টেজিও কূপ। শহরের তাহলে সমুচ্চশীলতা ধর্মটা যদি ডেফিনেশনটা নাও মুখস্থ করতে পারে, অবশ্যই ব্যবহারিক প্রয়োগটা কিন্তু করতেই হবে। তাহলে শহরের ঘরে ঘরে জল সরবরাহ করা ব্যবস্থা করা, আর্টেজিও কূপের সাহায্যে কিন্তু জমিতে জলসেচের ব্যবস্থা করা। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত জল সরবরাহের ট্যাঙ্কটা বাড়ির সবথেকে উঁচু স্থানে রাখা হয় তার কারণ হচ্ছে যাতে বাড়ির সমস্ত জলকলগুলো ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উঁচুতে থাকে। তাহলে কী হবে, ওই বেশি চাপযুক্ত অঞ্চলে কম চাপযুক্ত অঞ্চলের দিকে সমুচ্চশীলতা ধর্মের জন্য ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে যায়, তাহলে এবং তীব্র বেগে পড়ে, এতে দৈনন্দিন কাজে হচ্ছে সুবিধা হয়। আর একটা জিনিস হচ্ছে তরলের চাপ কাকে বলে, তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। এখানে একটা ধরো, এখানে একটা পাত্রই রয়েছে, এবার তরলের মধ্যে কোনো একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে, তো সেই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল যদি আমরা কল্পনা করি, একক একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে তরল হচ্ছে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। তরলের চাপ মানে লম্বভাবে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, এটা যদিও করে এসেছি। এবার তরলের চাপটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে চাপের নির্ভরশীলতা হচ্ছে বিন্দুটির গভীরতা, মানে তরলের উপরিতল থেকে ওই বিন্দুটার গভীরতা, আর হচ্ছে তরলের ঘনত্ব, আর হচ্ছে ওই স্থানেও তরলের অভিকর্ষজ ত্বরণ জি এর মানের ওপর, অর্থাৎ ও বিন্দুতে তরলের চাপ মানে পি সমান এইচডিজি। এরপর হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ মানে হচ্ছে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল, কোনো একটা বিন্দু তার চারিদিকে একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল লম্বভাবে নিজনের সমান যে বল প্রয়োগ করে তাকে হচ্ছে বায়ুচাপ বলে। তাহলে হচ্ছে বায়ুচাপ বলে। কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকে হচ্ছে বায়ুচাপ বলে। এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলছে যে 45 ডিগ্রি অক্ষাংশে, যে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হচ্ছে 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয় বা অ্যাটমসফিয়ার প্রেসার, এটা হচ্ছে বলা হয়। এখানে একটা তরল না হয়েছে, তরলের মধ্যে এটা কালারফুল তরল, এবার এখানে দণ্ড নিয়েছে, দিয়ে দেখছে যে এটাকে ডুবিয়ে রেখেছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে ওই মানে এই নলের মধ্যে জল ভর্তি আছে, জলপূর্ণ নল, দিয়ে এখানটায় ধরে রেখেছে এবং এখানটাতেও একটা এইভাবে ধরা আছে, দিয়ে এইটাকে যদি আমি জলের মধ্যে রাখি, নলটাকে জলপূর্ণ নলটিকা যদি এই গামলার জলের মধ্যে চুবিয়ে রেখে এখানে দুই সাইডে হাত ধরা আছে, তাহলে এই সাইডে যদি হাতটা তুলে দিই তাহলে জল মোটামুটি এইখানে এসে কিন্তু আটকে যাবে, এতদূর অবধি জলটা নেমে আসবে, মোটামুটি এখানে 76 সেমি, এইখানটা কিন্তু জলটা নেমে যাবে। তো এইটা হচ্ছে আমাদের বায়ুর চাপ, বায়ুর প্রেসার দিচ্ছে বলেই, বায়ুর চাপ ক্রিয়েট করছে বলেই কিন্তু এমন ঘটনা ঘটছে। ঠিক অনুরূপভাবেই এরকম একটা পরীক্ষা বিজ্ঞানী টরিসেলি পারদ নিয়ে করেছিলেন, পারদ নিয়ে করেছিলেন। তিনি দেখেছিলেন যে এটা মোটামুটি 76 সেমি পর্যন্ত কিন্তু নেমে গেছিল, এখানে পারদ ছিল, আর কিছুই না, পারদ ছিল। এবার যদি জলস্তম্ভ বলা হয় জলকে কতটা তুলতে পারে বায়ুর চাপ, তখন আনসার হবে 10.3 মিটার। তখন আবার 76 সেমি লিখলে ভুল হবে, তাহলে 10.3 মিটার জলস্তম্ভের কিন্তু চাপের সমান হবে আনসার। তাহলে বায়ুর চাপ কমপ্লিট হয়ে গেল। এরপর হবে প্লবতা, বস্তুর ভাষণ ও প্লবতা, বস্তুর ভাষণ, প্লবতা, আর্কিমিডিসের নীতি। প্লবতা বলছে স্থির অবস্থায় থাকা, মানে স্থির প্রবাহীকে, প্রবাহী মানে কি, তাহলে প্লবতা মানে হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থ, প্লবতা মানে হলো তরল বা গ্যাসীয় পদার্থ। তাহলে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে এক কথায় প্রবাহী, প্রবাহীতে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে সেই প্রবাহী মানে তরল বা গ্যাসীয় পদার্থ বস্তুটির উপর একটা খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যেটাকে বলছে প্লবতা। এবং এই প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে অপসারিত তরলের আয়তন। আচ্ছা, বিষয়টা হচ্ছে সাপোজ একটা জল ধরছি, এখানে জল রয়েছে,
এবার সেই জলে যদি একটা বস্তুকে আমি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, আংশিক করতে পারি বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে সেই বস্তুটার উপর একটা খাড়া ঊর্ধ্বমুখী বল সেই তরলটা হচ্ছে, সংশ্লিষ্ট তরল হচ্ছে প্রয়োগ করে উপরের দিকে, এবং এই প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল, তাহলে প্লবতা হচ্ছে প্রয়োগ হয় এবং যার কারণে বস্তুটা ভেসে থাকে। যদি এই বস্তুটার অপসারিত তরলের আয়তন মানে বস্তুটাকে তরলে নিমজ্জিত করার ফলে যতটা তরল সে সরিয়ে দিচ্ছে তার স্থান থেকে, আয়তন মানে তো সে নিজের স্থানে দখল করেছে এবং সেইখানে যে তরলটা থাকার কথা সেটাকে সরিয়ে দিচ্ছে, তাহলে এইটার মান যত বেশি হবে প্লবতা তত বেশি হবে, তাহলে অপসারিত তরলে আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। এবং যে তরলটা ব্যবহার করা হচ্ছে তার ডেনসিটি যত বেশি হবে তত কিন্তু প্লবতা বেশি হবে। ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, তাহলে ব্যবহৃত তরলের ঘনত্ব যত বেশি হবে তার প্রবণতা তত বেশি হবে। আবার ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ মানে জি এর মান যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। তাহলে এইটা হচ্ছে প্লবতার নির্ভরশীলতা। স্থির তরল বা গ্যাস, আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি বলছে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত